সুপ্রিয় শিক্ষার্থীরা, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জালাল উদ্দিন, সহকারী শিক্ষক, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সামনে আমি আজ পৌরনীতি বিষয় নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর পৌরনীতি তৃতীয় অধ্যায়। আজকের আলোচ্য বিষয় আইনের ধারণা, বৈশিষ্ট্য ও উৎস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আইন কি। আইনের ধারণা, আইন শব্দটি আমরা পূর্বেও শুনেছি। আমরা সাধারণত বুঝি যে কোনো কিছু নিয়ম কানুন আইন মেনে চলার যে সরকার কর্তৃক যে কতগুলো বিধিবিধান, সেগুলোকেই আমরা আইন বলি। রাষ্ট্রে বসবাস করতে হলে আমাদেরকে আইন মেনে চলতে হয়। পরিবারে বসবাস করতে গেলেও আমাদেরকে কিছু নিয়ম আইন মেনে চলতে হয়। সমাজে বসবাস করতে গেলেও আমাদেরকে কিছু নিয়ম আইন মেনে চলতে হয়। কিন্তু সমাজে বসবাস করার সমস্ত নিয়ম কানুন বিধিবিধান সব কিছুই আইন নয়। আইন হতে গেলে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হয়, তাহলে সেটি আইনে পরিণত হয়। আমরা আজকে আইনের ধারণা আমরা লাভ করব। আমরা সবাই বই বের করে প্রস্তুতি নেই এবং আমরা বোর্ডে লেখাটি আইনের সংজ্ঞাগুলো আমরা একটু খেয়াল করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি লিখেছি, আইন হচ্ছে সাধারণভাবে আইন বলতে সামাজিক ব্যবস্থায় সম্মিলিত জীবনযাপনের ক্ষেত্রে মানুষ কর্তৃক অনুসরণকৃত কিছু লিখিত ও অলিখিত বিধিবিধানকে বোঝায়। আমরা কি বুঝতে পারলাম? সামাজিক ব্যবস্থায় সম্মিলিত জীবনযাপন, তার মানে আমরা জানি যে মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া বসবাস করতে পারে না। যেহেতু তাকে সমাজে বসবাস করতে হয়, সমাজ ব্যবস্থায় তার জীবনযাপন করতে হয়, আর এই ব্যবস্থায় তাকে কিছু বিধিবিধান তাকে মেনে চলতে হয়। এইসব আমরা কিছু বিধিবিধান মেনে চলি, বিধিবিধান অনুসরণ করি। এইসব কিছু বিধিবিধান আছে লিখিত, কিছু আছে অলিখিত। এই সমস্ত বিধিবিধানগুলি হচ্ছে আইন, আমরা সেটা জানি। আমরা একটা সংজ্ঞা, উড্রু উইলসন তিনি একটা সংজ্ঞা দিয়েছেন, আমরা সেই সংজ্ঞাটি একটু দেখি। তিনি কি বলেছেন? যে আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যা সরকারের অধিকার ও ক্ষমতার দ্বারা বলবৎ করা হয়। তাহলে আমরা এই সংজ্ঞাটি দিয়ে কি বুঝলাম? এখানে বলা হয়েছে আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি। তাহলে সমাজে অনেক প্রথা আছে, প্রতিষ্ঠিত প্রথা আছে এবং রীতিনীতি আছে যা সমাজের মানুষেরা মেনে চলে। আর সেই প্রথা এবং রীতিগুলোর মধ্যে যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। শুধু সমাজের প্রথা বা রীতিনীতি হলেই সেগুলো আইন নয়। সমাজের অনেক প্রথা রীতিনীতি আছে আমরা মেনে চলি, কিন্তু সব প্রথা বা রীতিনীতি আইন নয়। সেগুলোই শুধুমাত্র আইন যেগুলো সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। আর এই স্বীকৃত সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এই আইনগুলো বা বিধিবিধানগুলো সরকারের অধিকার ও ক্ষমতার দ্বারা এগুলো বলবৎ করা হয়। আইন করা হলো, আর সেগুলো বলবৎ করা অর্থাৎ কার্যকর করার ক্ষমতা এবং অধিকার হচ্ছে সরকারের। যখন এই বৈশিষ্ট্যগুলো থাকে যে সমাজের রীতিনীতি সবাই মানে, সেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয় এবং রাষ্ট্র সেগুলো প্রয়োগ করে, তখন সেটা আইনে পরিণত হয়। তাহলে আমরা দুইটি সংজ্ঞা দেখলাম। একটা সাধারণভাবে আইন বলতে আমরা যা বুঝি, আইন বলতে আমরা বুঝি যে সমাজের রীতিনীতি, আইন কানুন, নিয়ম কানুন, বিধিবিধান, এগুলোকেই সাধারণত আমরা আইন বলি। এরপর একজন রাষ্ট্রবিজ্ঞানী উড্রু উইলসন তিনি যে আইনের সংজ্ঞাটি দিয়েছেন, তার সংজ্ঞাটিও আমরা দেখলাম। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আইনের কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে, তাহলে সেগুলো আইনে পরিণত হবে। আমরা সেই আইনের বৈশিষ্ট্যগুলো একটু দেখি। আইনের বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে সেগুলো আইন, না হয় সেগুলো আইন বলা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমি বোর্ডের লেখাটি মুছে ফেলতেছি। আমরা আইনের বৈশিষ্ট্যগুলো একটু দেখব। আইনের বৈশিষ্ট্য সমূহ, যেসব বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝবো এই
এই বিষয়টা এটা আইনে পরিণত হয়েছে বা এটা আইন। তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি আইন কি করে। আইনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আইনের প্রথম বৈশিষ্ট্য, মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। এটি বলতে আমরা কি বুঝি? এটি বলতে আমরা বুঝি মানুষ সমাজে বসবাস করে, সে সমাজে বসবাস করতে গিয়ে তার কিছু কার্যকলাপ সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে। সে কারণেই মানুষ তার এইসব আচরণকে স্বাভাবিকভাবেই কিছু আইন দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, তার কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা হয়। সে ইচ্ছা করলেই যে কোনো কার্যকলাপ সে সম্পাদন করতে পারে না, যে কোনো আচরণ সে করতে পারে না। আইনের মাধ্যমে তার আচরণ এবং কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা হয়। যেসব আইন কার্যকলাপ এবং আচরণ সমাজের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে পারে, সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে পারে, সেই সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য আইন বাস্তবায়ন করা হয় বা আইন প্রণয়ন করা হয়। তো যেসব আইন মানুষের এইসব আচরণকে, যে আচরণ সমাজের জন্য কল্যাণকর নয়, সেসব আচরণকে নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে আইন। 2 নম্বর, আইনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আইন হচ্ছে সার্বজনীন। সুপ্রিয় শিক্ষার্থীরা, সার্বজনীন কথাটির অর্থ কি আমরা একটু বুঝি। সার্বজনীন হচ্ছে সবার জন্য প্রযোজ্য। আইন সবার জন্য প্রযোজ্য হতে হবে। আইনটি যদি এমন হয় যে এই আইনটি করা হয়েছে শুধু কিছু লোক সেটা অনুসরণ করবে আর কিছু লোক সেটা অনুসরণ করবে না, সমাজের বিত্তশালীরা ওদের জন্য এটা প্রযোজ্য, সমাজের সাধারণ লোকের জন্য প্রযোজ্য না, কিংবা সাধারণ লোকের জন্য প্রযোজ্য, বিত্তশালীদের জন্য প্রযোজ্য না, এভাবে যদি কিছু লোকের জন্য আইনটি কার্যকর হয়, কিছু লোকের জন্য অকার্যকর থাকে, তাহলে সমাজে কখনো শান্তি শৃঙ্খলা বজায় থাকতে পারে না, রাষ্ট্রের স্থিতিশীলতা কিংবা শৃঙ্খলাও বজায় থাকতে পারে না। সেজন্য আইন হতে হবে সার্বজনীন, অর্থাৎ একটি আইন সবার জন্য প্রযোজ্য, সবার জন্য সেটা সমানভাবে এটা গ্রহণযোগ্য, কার্যকর এবং সবার জন্য এটা সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে হবে। তাহলে আমরা দুটি বৈশিষ্ট্য পেলাম, একটা হচ্ছে আইন বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে কিংবা বাহ্যিক মানুষের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। 2 নম্বর, আইনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আইন হচ্ছে সার্বজনীন। তৃতীয় আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আইনের আইন হচ্ছে কতগুলো আদেশ কিংবা নিষেধ। তাহলে আমরা কি বুঝলাম? এই বৈশিষ্ট্য দ্বারা আমরা বুঝতে পারলাম আইন শুধু কতগুলো আদেশ নয়, কতগুলো নিষেধের নামও হচ্ছে আইন। আমরা সমাজে বসবাস করতে হলে কতগুলো আমাদেরকে নিয়ম নীতি মেনে চলতে হয়, ঠিক একইভাবে আমাদের সমাজে বসবাস করতে হলে কতগুলো কার্যকলাপ আছে, কতগুলো আচরণ আছে যেগুলো আমরা করতে পারি না, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হয়। তাহলে ঠিক একইভাবে সমাজ এবং রাষ্ট্রের জন্য কতগুলো বিধিবিধান আছে যেগুলো নাগরিককে তার অনুসরণ করতে হয়, এবং কতগুলো বিধিবিধান আছে যেসব বিধিবিধানের মাধ্যমে তার কতগুলো কার্যকলাপ আছে যেগুলো সমাজের জন্য অকল্যাণকর, সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে, সেগুলো থেকে বিরত থাকতে হয়। যেমন ধরে নিতে পারো একজন নাগরিক হিসেবে তার প্রতি আইন হচ্ছে সে যথাসময়ে তার কর পরিশোধ করতে হবে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে, এগুলো রাষ্ট্রের আদেশ। আবার নাগরিকের প্রতি রাষ্ট্রের কতগুলো নিষেধ আছে, যেমন তাকে ধূমপান করতে পারবে না, পাবলিক প্লেসে তাকে ধূমপান করতে পারবে না, সরকারের যে বিধিবিধান আছে অনেক বিধিবিধান তাকে অমান্য করতে পারবে না,
এরূপ কারো সম্পত্তি হরণ করতে পারবে না, কার স্বাধীনতায় হরণ করতে পারবে না, এই সমস্ত কিছু কার্যক্রম নিষেধ আছে। তেমনি সুতরাং আমরা বুঝতে পারতেছি আইন হচ্ছে কতগুলো আদেশের নাম, আবার কতগুলো নিষেধের নাম। আইনের আরেকটি বৈশিষ্ট্য, তিনটি বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম। আইনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আইন হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। আমরা রাষ্ট্র বা সমাজ বলতে পারি, রাষ্ট্র বা সমাজ স্বীকৃত। শুধু কতগুলো রীতিনীতি হলেই সেটা আইন হবে না। আমরা আইন বলতে আমরা কতগুলো আদেশ বা রীতিনীতি বা নিষেধ বুঝি, তারপর সার্বজনীন সবার জন্য প্রযোজ্য বুঝি, মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সমস্ত বৈশিষ্ট্য থাকার পরও যদি সেটা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত না হয় তাহলে সেটা আইন হিসেবে আমরা গণ্য করতে পারি না। যদি আইন হতে হয় তাহলে অবশ্যই রাষ্ট্র বা সমাজ, তো দেখেন সমাজ বলতে রাষ্ট্রকেই বোঝানো হয়েছে, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হতে হবে এবং রাষ্ট্র সেটা তার প্রয়োগ করার ক্ষমতা থাকবে। রাষ্ট্র সেই আইনটি বাস্তবায়ন করবে এবং বাস্তবায়নের মাধ্যমে মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করবে, সার্বজনীনভাবে সেটা প্রয়োগ করবে। আইনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আইন হচ্ছে প্রচলিত প্রথা বা রীতিনীতি যা সমাজের সকলের নিকট অনুসরণীয়। তাহলে আইন হতে হলে সামাজিক প্রথা বা রীতিনীতি যেগুলো সবার নিকট, সকলের নিকট অনুসরণীয়, এরকম বিষয়টি সেটি আইনে পরিণত হয় বা সেটিকে আমরা আইন বলতে পারি। সমাজের প্রচলিত অনেক প্রথা বা রীতিনীতি আছে যেগুলো সমাজের সকলের কাছে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে। যেমন ধরে নিতে পারো এই পার্বত্য চট্টগ্রামে অনেক উপজাতি আছে যাদের সমাজের অনেক প্রচলিত রীতিনীতি বা প্রথা আছে, এগুলো সারা বাংলাদেশের বা অর্থাৎ সমগ্র বাংলাদেশের সকলের কাছে সেগুলো গ্রহণযোগ্য বা অনুসরণীয় নয়। তাদের নিজস্ব উপজাতীয় সংস্কৃতি বা উপজাতীয় প্রথা বা রীতিনীতি এগুলো সবাই অনুসরণ করে না, শুধু তারাই, অন্য উপজাতিরও অনুসরণ করে না। নির্দিষ্ট উপজাতির কোনো একটা উপজাতির তার নির্দিষ্ট কোনো রীতিনীতি প্রথা থাকতে পারে। তো এক্ষেত্রে ওই প্রথা বা রীতিনীতি যেহেতু সমাজের সকলের কাছে অনুসরণীয় নয়, সে কারণেই এই প্রথা বা রীতিনীতি আইন নয়। যে প্রথা বা রীতিনীতি সমাজের সকলের কাছে অনুসরণীয় সেই প্রথা বা রীতিনীতি হচ্ছে আইন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আইনের বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটি। একটি হচ্ছে আইন মানুষের বাহ্যিক আচরণ বা কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। আইন হচ্ছে সার্বজনীন, অর্থাৎ আইনটি সবার জন্য প্রযোজ্য, সবার জন্য এই আইনটি প্রয়োগযোগ্য হতে হবে। 3 হচ্ছে আইন হচ্ছে কতগুলো আদেশ বা নিষেধের নাম। কতগুলো আদেশের নামই শুধু আইন নয়, কিছু কিছু কার্যক্রম থেকে মানুষকে বিরত রাখার জন্য কতগুলো আইন আছে, সেগুলো আইন। রীতিনীতি আছে, সেগুলো আইন। আইন হচ্ছে সমাজ বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, আর আইন হচ্ছে প্রচলিত প্রথা বা রীতিনীতি যা সমাজের সকলের নিকট অনুসরণীয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আইনের বৈশিষ্ট্যগুলো দেখলাম, 5টি আইনের বৈশিষ্ট্য। এই 5টি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটি আইন। তাহলে আমরা আইন সম্পর্কে ধারণা লাভ করলাম। এবার আমরা একটু দেখব আইনের উৎসসমূহ। আইন কিভাবে তৈরি হয়েছে, আইন কিভাবে আমাদের মধ্যে এসেছে, রাষ্ট্রের আইন কিভাবে এসেছে, সমাজের আইনগুলো কিভাবে এসেছে, এগুলো আইনে কিভাবে পরিণত হয়েছে, কোথা থেকে এসেছে, এই বিষয়গুলো আমরা একটু দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আইনের উৎস আমরা বোর্ডে লিখতেছি। দেখো আইনের উৎসসমূহ কি। আইনের উৎসসমূহ
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমেই বুঝতে পেরেছো যে প্রথা বা রীতিনীতি আইনের একটি উৎস। কিভাবে আইনের একটি উৎস? একটি সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত প্রথা বা রীতিনীতি এটি আইনে পরিণত হয়। সে আইনে পরিণত রীতিনীতি বা প্রথা যেটি সমাজে দীর্ঘদিন ধরে বিরাজমান, ওই সমাজের সকলেই যখন এই প্রথা বা রীতিনীতিকে গ্রহণ করে বা অনুসরণ করে এবং সেটা যখন রাষ্ট্র স্বীকৃত দেয়, রাষ্ট্র সেটা মেনে নেয় বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পায়, তখন সেটা আইনে পরিণত হয়। পৃথিবীর এরকম অনেক প্রথা বা রীতিনীতি আছে যেগুলো পরবর্তীতে রাষ্ট্র সেটাকে স্বীকৃতি দিয়েছে এবং সেটা আইনে পরিণত হয়েছে। আমরা জানি ব্রিটেনের সংবিধান প্রথা বা রীতিনীতির উপর গড়ে উঠেছে। ব্রিটেনের অনেক আইন রয়েছে যেগুলো প্রথা নির্ভর। দীর্ঘদিন ধরে সেই ব্রিটেনে চলমান প্রথা বা সামাজিক রীতিনীতি সেগুলো আইনে রাষ্ট্র কর্তৃক স্বীকৃতির মাধ্যমে সেগুলো আইনে পরিণত হয়েছে। আমাদের সমাজেও বিভিন্ন প্রথা বা রীতিনীতি আছে যেগুলো যখন রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে এবং সেগুলো পরবর্তীতে আইনে পরিণত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমাজের প্রচলিত সমস্ত প্রথা বা রীতিনীতি আইন নয়, যখন সেটা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি দেবে তখন আইনে পরিণত হবে। আর রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি না পেলে সেটা সামাজিক প্রথা বা রীতিনীতিতেই সীমাবদ্ধ থাকবে, আইন হবে না। দ্বিতীয় আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, আরেকটি উৎস হচ্ছে আইনের ধর্ম, ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় বিধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাজে বসবাস করি, প্রত্যেকেই কোনো না কোনো ধর্মের অনুসরণ করি। ধর্মের অনুসরণ করে না এরকম লোক খুব কম সংখ্যকই পাওয়া যায়। যারা ধর্মের অনুসরণ করে তারা তাদের ধর্মগ্রন্থে প্রণীত বিধিবিধান বা নিয়ম কানুন, যে ধর্মীয় রীতিনীতি, এগুলো তারা অনুসরণ করে। সমাজে বসবাস করতে হলে মানুষ কিভাবে সমাজে বসবাস করতে হয়, কিভাবে সমাজে বসবাস করলে শান্তি আসবে, ধর্মীয় বিভিন্ন বিধিবিধান সে রয়েছে যেগুলো সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এবং সমাজে মানুষ হিসেবে আমাদের বসবাস করার জন্য সেগুলো পালন করা আবশ্যকতা রয়েছে। এই ধর্মীয় বিধিবিধানগুলো মানুষ দীর্ঘদিন ধরে অনুসরণ করে, কিংবা এই বিধিবিধানগুলো যে সমস্ত বিধিবিধানগুলো সমাজে এবং রাষ্ট্রে বসবাস করার জন্য সেগুলো অনুসরণ করা আবশ্যক। আর সেই বিধিবিধানগুলো যখন রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি দেয় তখন সেগুলো আইনে পরিণত হয়। আমাদের দেশেও, বিশেষ করে আমাদের দেশে সম্পত্তির উত্তরাধিকার, বিবাহ সংক্রান্ত বিষয়, এগুলো ধর্মীয় আইনে সম্পাদন করা হয়। তাহলে ধর্মীয় আইন রাষ্ট্রীয় আইনে পরিণত হয়, অর্থাৎ আইনে পরিণত হয় যখন সেই আইনগুলো, ধর্মীয় বিধিবিধান রীতিনীতিগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পায়। 3 নাম্বার, বিচারকের রায়। বিচারকের রায় আইনের অন্যতম আরেকটি উৎস। বিচারক যখন প্রচলিত আইনে কোনো সমাধান দিতে পারছে না, কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে বা কোনো বিচার কার্য সম্পাদনের ক্ষেত্রে প্রচলিত আইন সেক্ষেত্রে কার্যকর নয়, তখন বিচারক তার ন্যায়বোধ থেকে, তার বিবেক থেকে ভালো মন্দ বিবেচনা করে সমাধানটি কি হলে সমাজের জন্য মঙ্গলজনক হবে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সেই দিকটি বিবেচনা করে তার ন্যায়বোধ থেকে, বিবেক থেকে তিনি রায় প্রদান করেন। সেই রায়টি পরবর্তীতে আইনে পরিণত হয়। আইনবিদদের গ্রন্থ। আইনবিদদের গ্রন্থ অনেক সময় আইনে পরিণত হয়। অনেক আইনের সুস্পষ্ট ব্যাখ্যা কিংবা আইনের কার্যকরের দিক কিংবা আইনের প্রায়োগিক দিক কিংবা আইনটির সুস্পষ্টতা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন আইনবিদগণ আইন সংক্রান্ত বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেছেন, বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন এবং এগুলোর ভালো দিক, মন্দ দিক বা বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করেছেন। সেই পর্যালোচনার প্রেক্ষিতে কোনো বিচারক তার বিচার কার্য সম্পাদনের ক্ষেত্রে আইনের সুস্পষ্টতার লক্ষ্যে আইনবিদদের বিভিন্ন গ্রন্থ অনুসরণ করেন কিংবা অনেক সময় আইনবিদদের থেকে পরামর্শ গ্রহণ করে থাকেন। আইনবিদদের পরামর্শ, বিশেষ করে এমি কিউরাস, যেটা আইনবিদদের পরামর্শ,
তাদের পরামর্শটাও পরবর্তীতে আইনে পরিণত হয়। তাহলে আমরা আইনের উৎস, 3টি আইনের উৎস, 4টি আইনের উৎস দেখলাম। একটা প্রথা বা রীতিনীতি, ধর্মীয় বিধান, বিচারকের রায়, আইনবিদদের গ্রন্থ। আর এরপরের আরেকটি আইনের অন্যতম উৎস হচ্ছে আইনসভা। পৃথিবীতে সকল রাষ্ট্রেরই একটি রাষ্ট্র পরিচালনার জন্য একটি আইনসভা রয়েছে। সরকারের 3টি অঙ্গ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। আইন বিভাগ অর্থাৎ আইনসভা, যেটি আইন প্রণয়ন করে, দেশের প্রচলিত প্রয়োজনীয় আইন প্রণয়ন করে, পূর্বের আইন সংশোধন করে, আইন সংযোজন করে, বিয়োজন করে, এই সমস্ত কাজগুলো আইনসভা করে। তো আইনসভা কর্তৃক প্রণীত আইনগুলো রাষ্ট্র কর্তৃক রাষ্ট্রের আইনের অন্যতম প্রধান উৎস বলা যায়। আর বর্তমান সময়ে এই আইনসভাই হচ্ছে আইন প্রণয়নের অন্যতম উৎস, আইনের অন্যতম উৎস। তাহলে আমরা 5টি মোট উৎস পেলাম। এক হচ্ছে আইনের উৎস হচ্ছে প্রথা বা রীতিনীতি, 2 হচ্ছে ধর্মীয় বিধান, 3 হচ্ছে বিচারকের রায়, 4 হচ্ছে আইনবিদদের গ্রন্থ, 5 হচ্ছে আইনসভা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়গুলো জানলাম, আইনের ধারণা, আইনের বৈশিষ্ট্য এবং আইনের উৎসসমূহ কি কি, সেগুলো আমরা আজকে ধারণা লাভ করলাম। আজকে তোমাদের সাথে ক্লাস আমার এখানেই সমাপ্ত করব। তো সমাপ্ত করার আগে তোমাদেরকে বলবো, যেহেতু করোনাকালীন সময়, এই সময় তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা বাড়িতে থেকে অনলাইন ক্লাসগুলো, আমাদের স্কুল কর্তৃক যে অনলাইন ক্লাসগুলো পরিচালিত হচ্ছে, এগুলো রীতিমতো তোমরা দেখবে। বাড়িতে থেকে অবহেলা করে সময় নষ্ট করবে না। তোমরা বই পেয়েছো, সেই বইয়ের আলোকে স্কুলে ক্লাস হোক না হোক, তোমরা বাড়িতে থেকেই যে যতটুকু সম্ভব বইয়ের সাথে সম্পর্ক রেখে তোমাদের পড়াশোনা অর্থাৎ তোমাদের অনুশীলনের কাজ চালিয়ে যাবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার অনলাইন ক্লাসটি সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।